প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ স্পেশাল ইয়াং নাইট লাভ বক্স। আজকে যেই দুজনের সাথে আমি আড্ডা দেবো বা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তাদের উদ্দেশ্যে যদি বলতে হয় যে বাংলাদেশের শিল্পী আসলে অনেকে রয়েছেন, কিন্তু শিল্পীর পাশাপাশি মহতী মানুষ বা ভেতরের মানুষটি এত শুদ্ধতম মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। এই দুজন আজকের দুজন অতিথি তেমন। পাশাপাশি বলবো যে তাদের গান শুনে যেমন বিরহে কাতর হয়েছে লাখ লাখ মানুষ, তেমনি কয়েক লাখ তরুণ তরুণী প্রেম করেছে এবং তাদের গান শুনলে প্রেম করতে ইচ্ছা হয় বা প্রেমে পড়তে ইচ্ছা হয়। ঠিক ক্যামেরাটা ঘোরালেই আপনারা দেখতে পাবেন। এবং আমার ঠিক ডানে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় আপু নোমা আপু, ফাহমিদা নবী, এবং রয়েছেন তপন চৌধুরী। কেমন আছেন? যা যা বললো গলা তপন দা, কাঁপছিল, মানে ঈদ মোবারক। ঈদ মোবারক, খুব সুন্দর লাগছে দুজনকে। অনেক কিছু ভাবলাম তপন দা, না না বলতে রিয়েলি মানে ভালো বলতে একদম খুব ভালো। মানে একটা সার্টিফিকেট পেলাম, একটা চমৎকার। যাক, ওটাই এমনি সার্টিফিকেট দাদা পৌঁছে দিব ঘরে বাঁধি একটা উৎসব বা এইসব আনন্দ বা উপলক্ষে নিজেকে সাজান, বা আজকে যেমন খুব চমৎকার লাগছে, নিজের প্রস্তুতিটা কেমন থাকে যে কোনো উৎসবে? বাঙালির আসলে এটাই তো সবচেয়ে বড় ব্যাপার, যে 12 মাসে 13 পার্বণ বলে না, যে প্রত্যেকটা সময় উৎসব, ঘর থেকে বেরোনোর সময় বৌদিকে বললেন প্রত্যেকটা সিজনে মানুষ আমাদের বাঙালিরা কিন্তু সাজে, বিভিন্ন সাজে, বিভিন্ন কালারের সাথে। এই পয়লা বৈশাখ বলেন একরকম, বসন্ত উৎসব একরকম বলো, পৌষ উৎসব একরকম, প্রত্যেকটা ঈদে, প্রত্যেকটা পূজায়, প্রত্যেকটা সময় মানুষ মানে আমরা পুরো বছর জুড়ে, হ্যাঁ, আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা আলোর মধ্যে থাকতে চাই। আর আমরা সব এক হয়ে যাই, দুঃখে এক হয়ে যায়, সুখে এক হয়ে যায়। এই দেখুন, যেমন ধরেন অস্ট্রেলিয়ার মতন টিমকে প্রথম আমরা টেস্টে হারালাম, এবং সারা পুরা বাংলাদেশের মানুষ সব এক। কারণ এরকম একটা উৎসব আমরা তো খুব, এবং যে কোনো একটা পাকিস্তানের হারানোর পরে, ইন্ডিয়াকে হারানোর পরে আমরা মানুষ সব এক হয়ে যায়, কোনো দল থাকে না, মত থাকে না, কিছু থাকে না, এবং সবকিছুতে আমরা মনে হয় আপুর কাছে মানে উৎসব মানে তো আপুকে দেখলেই আসলে মানে ফুল সহ, ফুল সমেত ফুল পরি। একটু বলো না যে উৎসবে নিজেকে সাজাও কিভাবে, বা থাকে না যে একটা পার্টিতে যাবে বা উৎসবে আনন্দের স্পেশালিটি কি থাকে তোমার? সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে ইনার মানে মনের ভেতরের যে আনন্দ, ওই আনন্দটুকু নিয়ে যেখানেই যাই, ওই উচ্ছ্বাসটাই হচ্ছে কিন্তু সৌন্দর্য। আমার কাছে মনে হয় যে তখন অনেক কিছু ম্লান হয়ে যায়, হয়তো বা আমি কোনো একটা কানের দুল পড়তেই ভুলে গেছি, আচ্ছা, কিংবা হয়তো হ্যাঁ, যে ওখানে গেছি, ওখানে হইচই করতে গিয়ে যে তখন আমার আশেপাশে কে কি পড়ে থাকলো ওটা ব্যাপার না, তখন হয়ে যায় যে সবাই মিলে আনন্দ করছি। এটাই সবচেয়ে বেশি সৌন্দর্য বহন করে। তখন আপনার অনেক গানে কিন্তু অনেক দম্পতি তৈরি হয়েছে, সংসার হয়েছে, এরকম অনেক গল্প আমরা নিজেরাও জানি। মানে একটা সংসার তৈরি হয়েছে, একটা প্রেম শুরু হয়েছে, প্রেম থেকে একটা পরিণয় হয়েছে, শুনে প্রেম হয়েছে, গান শুনে ভালোবেসেছে। গান, এটা আমি আমেরিকা বলো, কানাডা বলো, পৃথিবীর সবখানে যখনই যাই, আমাদের জানেন আপনার এই গানটা শুনে না আমাদের প্রেম হয়েছিল, এই গানটা না আমার ও আর কি মানে ডাকে তখন, এই শুনো শুনো শুনো, ওই তুমি ওই যে ক্যাসেটটা আমাকে দিয়েছিলে, তোমার ওই ক্যাসেটটা, ওই যে ওনার গানটা শুনে না আমাদের মধ্যে খুব, তুমি আমাকে প্রথম গিফট করেছিলে। এটা শুনলে আমার ভালোই লাগে, ভালো লাগে যে এনিহাও ভাঙি তো নাই, সংসার ভাঙি নাই, আমি জোড়া লাগিয়েছি, এবং দুজনের এই স্মৃতিগুলো রয়ে গেছে। এবং পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বাংলা ভাষাভাষী মানুষ যেখানে যায়, তারা যখন এইভাবে বলে, একটা গান নিয়ে বা একটা কিছু নিয়ে বলে, এর চেয়ে বড় পাওনা অবশ্যই। আমি আপুর কাছ থেকে শুনতে চাই যে দেশের বাইরে প্রবাসীদের যখন দেখো নিজের গান নিয়ে আলোচনা, আমার লাস্ট মনে আছে ফ্লোরিডা একটা তোমার একটা প্রোগ্রাম ছিল, ও পরে আমি গিয়েছিলাম আমার বন্ধু, তখন বললো যে তুমি সেটা আসর জমে দিয়েছিলে, অনেক গল্প হচ্ছিল, মানে এই গানের সাথে সম্পর্ক রেখে, তুমি চেনো না কিন্তু তার তোমার এক অডিয়েন্সের সাথে যদি সম্পৃক্ততা তৈরি না করা যায়, তাহলে একটা স্টেজ শোর মানে কি? এবং আমি একটা গান গেয়ে আসলাম, কিন্তু তাদের মনের অনেক কথা থাকে, একটা না যখন আমরা দাঁড়াই স্টেজে, অডিয়েন্সকে বোঝা যায় কিন্তু তার মনের অভিব্যক্তিটা কি, তখন যদি ওই ইন্টারাকশনটা হয়, তখন কিন্তু শো জমে যায়, বলে না যে জমে যাওয়া ব্যাপারটা। যেমন আমি আর তপনদা এবারই তো একটা অনুষ্ঠানে আমরা যখন মানে সব লাইট অফ করে দিতে বললাম, কারণ কি
পুলিশ বলেছে যে ওখানে আর শব্দ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন মানে কি এই হবে? টাইমের বাইরে টাইম একটা টাইম আছে, আচ্ছা আচ্ছা, বাইরে সাউন্ডটা যাচ্ছে, আপনার একটা সাউন্ড কমান, আর হলো আলোটা বেশি হয়েছে, আলোটা একটু কমাতে হবে। এটা ন্যাচারাল, ওরা তো এগুলো মেনটেন করে ওখানে। এবং এমন একটা চমৎকার পরিবেশ সত্যি তৈরি হলো, হঠাৎ দেখি এমন আলোকিত চাঁদ। আচ্ছা আমি বললাম যে তপনদা এই তো সুযোগ। আচ্ছা। হ্যাঁ, কোন কোনো গানটা গেয়েছিলেন? বাজানো যাবে না, দুজনে একটু গুনগুনিয়ে গাও না একটু। অনেক গান করেছি আমরা, অনেক পুরানো গান। সেদিন অনেক গানের গল্প। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত করেছি। গান না একটা করেছি। ধরেন না আজকে অনেক দর্শক। গান না তো। এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই। বাহ, আপু দুলান গান ধরো না। আমি তো আরো অনেক গান করলাম, অনেক গান করলাম। মানে রবীন্দ্রসঙ্গীত ওনার করলাম, আব্বার গান করেছেন। হ্যাঁ নজরুল করলাম, রবীন্দ্রনাথের গান, তারপরে আধুনিক গান করলাম। ওখানকার গান করতে হবে যে কোনো না, আমি প্রশ্ন রাখি একটু পরে না নবাবার গান শুনি। নবু, যদি বলি যে নিজের শোনা বা তোমার বিষণ্ণতা বা তোমার একটু খুব ভালো লাগা এক্সাইটমেন্টে কি ধরনের প্লেলিস্ট থাকে তোমার? মানে গান তুমি কোন ধরনের গান শোনো? আমি সবসময় সফট মেলোডি শুনি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে স্পেশাল কোনো? হ্যাঁ, choice? যে কোনো, মানে কথা খুব ভালো হতে হবে লিরিক্যালি, এবং মিউজিক তো অবশ্যই ভালো হতে হবে, এবং গায়কী যেটাকে বলে যে উচ্চারণ শুদ্ধতায় ইমোশন আছে, ওই গান আমি শুনবো। এবং হয়তোবা দেখা গেল একদিন হয়তো একটা গান, যেমন আমি তপনদার যদি নীলাঞ্চলে ভাসি আমি, ওই গানটা আমি যে কতবার শুনেছি, একদিন সারাদিনই আমি এবং তপনদাকে ফোন করে বলেছি আচ্ছা আচ্ছা, যে তপনদা, হ্যাঁ আমি কিন্তু আপনার এই গানটা আজকে, আপনি মন খারাপ বেশি ছিল না? না, মন খারাপের জন্য না, মানে হ্যাঁ mood, মন কোন খারাপ। moodটা আসলে আচ্ছা, তপনদার? আরেকটা জিনিস বলতে চাই তপনদা, আপনি রাজি মানে স্বীকার মানে আমার সাথে একমত হবেন কি না, হয় কি যে একটা গান যদি ওরকম মন খারাপ করিয়ে দেয়, ভালো লাগার গান, তখন কিন্তু অনেক স্মৃতিতে মানুষ চলে যেতে পারে। আর শ্রোতা কিন্তু তাই, সে গাইতে পারে না, তখন অনেক অতীতে, হয়তো মনটা ভালো ছিল, গানটা শুনে মন খারাপ হয়ে অনেক অতীতে চলে গেল, 20 বছর আগে কি হয়েছিল, এবং সেটাই কিন্তু তার একটা সুখ। একদম একদম, দুজনের কাছে। আর আরেকটা জিনিস আছে কিন্তু, জি, একটা গান হঠাৎ করে কোন গান কি গান সেটা কার গাওয়া গান না, একটা গান সকালে যদি ঢুকে ভিতরে, সারাদিন কিন্তু ওই গান চলতে থাকে, ওই গান চলতেই থাকে, মানে কি গান সেটা কিন্তু বলা যাবে না। এটা যে কোনো একটা, মানে যে কোনো ধরনের গান ঢুকলো তো ওই সারাদিনে ওই। যেমন ইয়েতে থাকে একটা মেয়ে, খুব বরফ পড়ে, আচ্ছা, মানে জায়গাটার নামটা ভুলে গেলাম, আমেরিকার একটা জায়গায়, মিনেসোটা, ওটা মিনেসোটা, মানে খুবই ওর সবচেয়ে প্রিয় গান মাঝে মাঝে, আচ্ছা, মন বসে না কোনো কাজে, হ্যাঁ, ও বলে যে আমি এই গান শুনে আমার জীবনকে, আমার এরকম হয়ে আমি মরে যাই, আবার আমি বেঁচে উঠি। হ্যাঁ, শিল্পীর আর চেয়ে কি প্রাপ্তি থাকে। একটু দুজনের কাছে কিছু গল্প শুনতে চাবো। যদি বলি যে আগস্টটা আসলে মন খারাপের একটা মাস, একদম, তার চেয়ে বড় কথা যে গত 6-7 মাস বা এই বছরটা, লাকি এখন চলে গেলেন, আমাদের জব্বার ভাই গেলেন ক্ষতি সম্প্রীতি, নায়ক রাজ্জাক সাহেব কাছে, তো এই একটা জেনারেশনের স্তম্ভগুলা যখন আসলে তাদের সাথে কাটানো, বা একটু ছোট্ট করে যদি দুজনের কাছ থেকে শুনতে চাই তপন দা। আমি প্রথমে বলি লাকিয়া খান, এরকম একজন ট্যালেন্টেড মিউজিক ডাইরেক্টর আমাদের দেশে আমি চিন্তা করতে পারি না, মানে এরকম ওনার কোনো খারাপ কম্পোজিশন আমি দেখি নাই, উনিও কোনো খারাপ গান আমি দেখি নাই, সত্যি কথা বলি। এবং উনি খুব চুজি ছিলেন, এবং যেটা পছন্দ হতো সেরকম গান করতেন, যেটা পছন্দ হতো না সেরকম গান করতেন। শেষ স্মৃতি, শেষ কথাটা ওনার লাস্ট আমি ক্যাসেট করেছি, একটা হলো কুমার বিশ্বজিৎ আমি দুজনে মিলে, এটা হলো এটা ওই যে গানটা হলো কেমন আছো সন্ধ্যা তারা, ওই টাইটেল সংটা ছিল কেমন আছো সন্ধ্যা তারা, শফিক তুহিনের লেখা। ওনার সাথে যখন দেখা হলো, আমি একটা অনুষ্ঠান করেছিলাম একটা বাংলাদেশে, তো ওখানে দেখা হয়েছে, তখন তোমার সাথে আমার গানগুলো আমি তোমাকে তুলে দিয়েছি, তোমাকে আমি তখন থাকতে পারি না, আমি অসুস্থ ছিলাম, তখন উনি অসুস্থ ছিলেন, এবং মামি সিং থাকতো বোধহয় উনি লাস্টের দিকে, তখন পারি নাই, কিন্তু আমি যে আপনি ছিলেন না, আমি খুব মিস করেছি আপনি, কারণ হলো মিউজিক ডাইরেক্টর থাকা উচিত গান গাওয়ার সময়, উনার কি চাহিদা, উনি কিভাবে মানে গানটা চাইছেন, উনার কি গায়ক, প্রত্যেকটা একটা স্পেশালিটি থাকে। তো আমি ছিলাম না, কিন্তু আমি পরে গানগুলো শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আমি যে আপনি আমাকে এটা
স্নেহ করেন বলে বলছেন, কিন্তু আপনি থাকলে আরো ভালো হতো। বাহ বাহ। দেন পরে ওই গানটা গাইলাম, ওনার ওই অনুষ্ঠানে 4 লাইন গাইলাম, কেমন আছে সন্ধ্যা তারা। উনার মতন শিল্পী, মানে ওনার মিউজিক ডাইরেক্টর সব কিছু মিলে ওয়ান ইন অল। উনি যেমন মিউজিশিয়ান ছিলেন ভালো, কিবোর্ড বাজাতেন, উনি অ্যাকর্ডিয়ান বাজাতেন অসাধারণ, উনি যেমন গিটার বাজাতেন, উনি যেমন ওনার হারমোনিয়াম বাজাতেন, উনি যেমন সুর করতেন, তেমন গাইতেন, তেমন গাইতেন। এবং ওনার উচ্চারণ, গানের উচ্চারণ এত সুন্দর ছিল, বাংলা গানের উচ্চারণ কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমাদেরও অত ভালো না সত্যি। নোমাবার কাছে মানে এই লাকী খান সম্পর্কে তো তোমার কিছু চমৎকার স্ট্যাটাস আমরা দেখেছি, অনেকে দেখেছেন, মানে তার সাথে তো একদম পারিবারিক সম্পর্ক। একটু যদি শেষ কথা। আমরা আসলে ছোটবেলা থেকেই লাগি চাচার সাথে, মানে বড় হওয়াটা আমাদের, মানে লাগি চাচা, হ্যাপি চাচা, কাউসার মামা, আমাদের বাসায় আড্ডা, আমাদের বাসায় অনেক গানের জন্ম। তো সব গানই লাগি চাচার মুখস্থ। এখন যদি লাগি চাচা পরের দিকে সুর করতো, আমাকে আর সুমাকে বলতো তাহলে তো বুঝে নিচ্ছ না এটার পরে কি হবে, আমরা জানতাম যে এই সুর হবে। এবং লাগি চাচার শেষ জায়গাটা আমি একটু বলবো, যে যে মানুষটা জানে যে আমি চলে যাচ্ছি, তার যে আকুতি, মানে ওই যে শেষ যে অনুষ্ঠানে সে গান গাইবার জন্য রেডি হয়ে গেল, আমি গাইতে চাই, খুব খুব করে চাইছিলেন। এবং কতটা মন খারাপ, মানে আজকে ঈদের মুহূর্তে আড্ডা দিচ্ছি, তারপর বলতে হচ্ছে যে যে উদ্যোগটা নিয়েছিলেন মেয়র আনিসুল হক, উনিও আজকে একটু অসুস্থ রয়েছেন। আমরা মানে খুব করে প্রার্থনা করি এত ভালো একটা মানুষ, শিগগিরই এত ভালো একটা মানুষ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। এবং উনি চিটংয়ে যেখানে ছিলেন আমাদের পাড়ায়, উনি হামজা মেশন একটা বিল্ডিং এ ওখানে থাকতেন, ছোটকাল থেকে দেখছি। ওনার ভাই আমার বন্ধু, ছোট ভাই, আমরা মানে এক পাড়ার মানুষ যেরকম আর কি। তো আমার খুব, এবং উনি প্রত্যেকটা মানুষ, আমি দেখলাম যে কোনো মানুষের বিপদে আপদে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়তেন। আমি দেখেছি কবির বকুল অসুস্থ, উনি পড়েন, তিনি আছেন এবং আছেন। তো আমি আশা করব যে উনি মানুষের দোয়া, মানুষের ভালোবাসায় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি। আমরা আসলে প্রিয় মানুষদের খুব স্মৃতিতে ফেরার চেষ্টা করি, তাই না? একটু দুজনের কাছ থেকে একটু বন্ধুদের গল্পটা একটু শুনবো। তখন আপনার কাছে কোন বন্ধু বা বন্ধুকে খুব মিস করেন, বা এই কাটানো জীবনে এই ট্রানজিশন পিরিয়ডে বা কয়বার আপনার বন্ধুত্বের একটা দিক বদল হয়েছে, থাকে না? বন্ধু তো নতুন নতুন বন্ধু হবে সারা জীবন, যেখানে যায় কেউ, মানে জন্মের পর থেকে তো কেউ তো কাউকে চেনা পরিচিত হয়ে আসে নাই। এরপরে আপনি স্কুল জীবন শুরু করবেন, সেখানে স্কুল, প্রাইমারি স্কুলে, আমি গ্রামে ছিলাম প্রথম দিকে, আমরা একজনের নাম বলেন না আজকে দেখো, ওখানে আছে স্বপন, নেপাল একজন ছেলে আছে আমার, নেপাল স্বপন, তারপর হলো আপনি সোলাইমান, ইসাক, এরা হলো আমার ছোটকালের বন্ধু। হ্যাঁ, মানে বাউন্ডারিলেপনার একদম, মানে একদম ছোটকালের, চিরাঙের। হ্যাঁ, চিরাং। তারপর হলো এরপরে আসলো হলো আমার শহরের বন্ধু যেগুলো, এরা আমরা হলাম কমল, আমরা বুলু, আচ্ছা, পিকলু, মানে নিকনেম বলছি, এদের সাথে কাজের সম্পর্ক আছে। এরা কাজের সম্পর্ক না, পড়া একসাথে পড়ালেখা। তারপর হলো আমার ব্যান্ডের যারা, এদের কাছ থেকে আমরা আজকে এই পর্যায়ে যে আসছি, আমি এরা না হলে জীবনেও হতাম না। সেটা হলো রনিদা, সাজেদ, লুলু, নকিব খান, বা সোলসের অন্যান্য যারা ছিল সবাই, এরা না হলে আমার মনে পুরা সোলস, এরা না হলে হয়তো এখানে আসতেন না। এরপরে ঢাকা আসার পরে আমি প্রথম যাদের সাথে মিশেছি, প্রথম যাদের সাথে সহায়তা পেয়েছি, তার মধ্যে লিনুবিল্লা আছেন, মাহমুদুন নবী সাহেব, ওনাদের বাসায় সবসময় যাওয়া আসা করতে জিজ্ঞেস করেন। এবং এই যে পলাশ ফুটেছে বা অন্যান্য গান, হারমোনিয়াম দিয়ে বসে বসে গান শোনাতাম অনেক রাত পর্যন্ত। নিয়াজ মোহাম্মদ চৌধুরী, নিয়াজ ভাই, আমরা ইয়েটা কি ওই আজিমপুর না, ওই যে আপনার রাজারবাগে বাসা ছিল, রুমি বড়ুয়াদের বাসা, হ্যাঁ থাকতো ওরা, ওদের বাসায় একটা আড্ডা হতো, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, ওদের বাসায় হলো নিয়াজ ভাই, ওনার আব্বা মাহমুদুন নবী সাহেব, তারপর হলেন দেবু চৌধুরী, তবলা বাজাতেন উনি, এরকম সবাই এরকম বসে আমরা ঘন্টার পর ঘন্টা রাত পর্যন্ত। আমাদের নূরজাহান রোডের বাসায়, নূরজাহান রোডের বাসায়, আমাদের
তো চমৎকার, আপনি 4 স্টেজের বন্ধুদের গল্প মানে নামগুলো বললেন। এইগুলো বললাম না, এবং তারপর নিলয়, নিলয়, বাচ্চু ভাই, তারপরে বাচ্চুরা, ইস্তিয়াক মামা, ইস্তিয়াক, বুলবুল ভাই। বুলবুল ভাই। ওরে বুলবুল আল্লাহ, ভাই তো আমাদের বাসায় বাসায় খেয়ে দুপুরে ওই তো আমি ঘুমাই পড়লাম ওনার লেপ গায়ে দিয়ে। সত্যি কথা এগুলো। এবং উদাহরণের স্মৃতি, আলাউদ্দিন ভাই কিরকম আদর করতো, মানে চিন্তা করা যায় না। গান বাজনা করতে প্রথম আসছে, ওই তুমি আমার ছেলের মতো, এরকম। আমি আজকে বলছি যে খুব লাকি। সত্য সাহা, জি জি, আমাদের শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম সাহেব, সুবল দাস, প্রত্যেকের সুরে গান গাওয়ার আমার সুযোগ হয়েছে। অবশ্যই, এবং দিয়েছেন এরকম এই দেশে অগণিত গান। টেলিভিশনে রেকর্ড করছে সত্যদা, আমাকে রাত 12টার সময় ফোন দিছে, তপন তুই একটু আইতো, আমাকে উত্তরা নামাই দিয়ে আই। এই আদর, এই অধিকারটা কোথায় পাবো? আপুর গল্পগুলো একটু শুনি না। আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম, আমারও আছে, আমার আছে, যোগাযোগটা আছে। মানে আমি মানে একটা চিৎকার দিলেই ওরা আবার মানে মাঝে মাঝে অভিমান করে, হ্যাঁ, যে নুমা কিন্তু ইয়ে করছে না। আমি এই কি ব্যাপার, কি করিস তোরা? হঠাৎ একটা বললাম যে কালকে দেখা করতে হবে। আমার ছোটবেলা থেকে সুমি, বড় সুমি, ছোট সুমি, যে প্রথম আলোতে আছে ছোট সুমি, তারপরে সেতু, শম্পা, মুন্না, তারপরে হলো ইউনিভার্সিটি মুনমুন, ইমন। মানে বন্ধুরা যখন নামগুলো শুনবেন না, তোমার মুক্ত মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমাদের পাড়ারও বন্ধু কিন্তু অনেকে ছিল, যেমন শিল্পী, আলামিন, কবির, তারপরে হলো ইউনিভার্সিটির বন্ধুরা। এখন আমাদের এটা আরেকটা বন্ধু, মিলন, ডিউক, সাদেক, মুকুল, কাকুলি, মিতা, অনেক বাদ থেকে যাবে। হ্যাঁ, এবং না, অনেকের নাম না বললে কিন্তু রাগ করবে। ওই জন্য বলছি ভাই, রাগ করিস না বন্ধু, রাগ করেন না ভাই, অনেকের নাম বলতে পারছি না। সবাই যারা বন্ধু ছিল তাদেরকে এখন, এবং এইটা এখানে নয়, এই যে মন্ট্রিলে আমার ফ্যামিলি থাকে, সে বউ বাচ্চা থাকে, ওখানেও সুবীর দা, মিঠু দা, হ্যাঁ, এরা যারা আছে পরিচিত আছে, হ্যাঁ, তৌফিক, আমরা ও বন্ধুত্ব কিন্তু বন্ধু, ওটাই বন্ধু। এইটা ওই যে ওখানে দিন কাটায় বা সময় কাটায়, ওটা থাকতে হবে। এখন নায়করাজকে নিয়ে আমি একটু শুনতে চাই নোমাপু। একটা মানে আমরাও তো বড় হয়েছে, আমাদের আগের জেনারেশনও আসলে তার ছবি দেখে বড় হয়েছে, বা একটু এই যে ফিল্মের আজকে একটা ডায়লগ বলি, হ্যাঁ, দেখাচ্ছিল নীল আকাশের নিচে, ছবিটা দেখাচ্ছিল, হঠাৎ করে দেখলাম রাজ্জাক চাচা এত রোমান্টিক। তখন ড্রাইভ করে আসছে কবরী, হ্যাঁ, তা বলি কি তখন কবরী বলছে কি, এরকম করে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, হ্যাঁ। তখন রাজ্জাক চাচা এরকম করে, তাই কি করতে হবে? বলে কি পাশে এসে বসতে হবে, নাহলে সবাই ভাববে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছেন। তখন সে তাড়াতাড়ি উঠলো, উঠে বলল আমি কিন্তু ড্রাইভার, সিটটা ড্রাইভিং সিটে আমাকেই বসতে হবে। মানে পুরো মানে এমন রোমান্টিক, মানে তুলনা অদ্ভুত। আমি তপনদার কথাগুলো শুনবো, ছোট একটা বিরতি নিয়ে আসি তপনদা। আমি প্রিয় দর্শক, আড্ডা থেকে একটু খামতি দিচ্ছি এবং ছোট একটা বিরতি নিয়ে আবার ফিরছি দি স্পেশাল ইয়াং নাইট লাভ বক্সের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম স্পেশাল ইয়াং নাইট লাভ বক্সে। আমার সাথে আড্ডা দিচ্ছেন, আজকে আমরা আড্ডা দিচ্ছি তপন চৌধুরী এবং ফাহমিদা নবীর সাথে। তপনদা বলছিলেন যে রাজ্জাক ভাই এত বড় একজন, এত মানে বিশাল একটা ব্যাপার আমাদের কাছে, নায়ক রাজ এরকম, কিন্তু উনি কখনো ওনাকে দেখে ওনার সাথে মিশে মনে হয়নি যে উনি সেই নায়ক রাজ। ওনার ব্যবহার এরকম। আমি ঢাকা 86 একটা ছবি আমি আর শাকিল আপা গান গাইলাম, উনি গান বুঝাই দিল, আসলো, বুঝছো গানটা কিন্তু একদম মানে আইসে এটা প্রেমের গান, বুঝেছো, এবং গান গাওয়ার সময় যেন তোমাদের মধ্যে প্রেম একটা ভাব থাকতে হবে। বুথের মধ্যে এসে, তখন তো ডাইরেক্ট হতো, এইভাবে গানটা গাইতে হবে। গানটা শেখার সময় তোমরা এইভাবে শিখবা, মানে এইরকম আর কি। আর গানটা গাইবা, আমি ওখানে থাকবো, আমি বলবো কিন্তু হয়েছে কি হয়নি আমি বলবো, হ্যাঁ। গানটা গাইলাম দুজনে, পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, হ্যাঁ। গাওয়ার পর আমার বলেছে জানো এই গানটা কিন্তু খুব হিট করবে, সুপার হিট হবে। আমি বলি যে দোয়া করেন,
দোয়া না, এটা ওনার পরিচালিত ছবি কিন্তু, ঢাকা 86। এবং যেদিন ছবিটা রিলিজ হলো, ওনার অফিস কাকরাইলে অফিস ছিল, রাজলক্ষ্মী প্রোডাকশন, আমাকে ফোন করেছে, আসো তোমাদেরকে টিকিট দেবো, তোমরা ছবিটা হলে গিয়ে দেখবা। এবং উনি কমপ্লিমেন্টারি টিকিট দিল আমাদেরকে ওটা হলে গিয়ে দেখার জন্য। 14টা টিকিট দিল, আমরা সবাই মিলে, শাকিল আপার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই মিলে, আমরা, বকুল ছিল, সবাই মিলে ছবিটা দেখলাম। এবং ওই যে বললো না উনি, এবং পুরো ছবির মধ্যে দেখেন যে পিছনে কিন্তু গানটা বাজে, ট ট ট ট ট ট, ব্যাকগ্রাউন্ড পাথরের, একটু দুলাইন শুনি না, একটু শুনতে ইচ্ছে করছে। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙে যায় যাক তার, করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। এত সুন্দর একটা রোমান্টিক গান। এবং উনি বললাম না, বলার পরপরেই বলে যে তখনই আমি চিন্তা করেছি গানটা তো হিট হবেই, এই জন্য আমাকে পুরো গানের মানে প্রিপারেশন আর ওনাদের কথা এত বুঝতে পারতো না। আমার সরি আমি একটু বলি যে রাজ্জাক চাচা আসলে একটা কিন্তু পুরো একটা হচ্ছে একটা আয়না, যে আয়নায় একদম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে চলতে হয়। কারণ উনি কিন্তু কখনোই অতীত ভুলে যাননি, উনি কোথা থেকে এসছেন এবং কিভাবে। এবং আমাকে যখন বলল, ওই আমাদের স্টুডিওতে এসেছিল, যে তোমার বাবার গান আমি দেখতে যেতাম কিভাবে গায় সে, কারণ আমি তো সবার হিরো। এখনকার সময় তো ভাবাই যায় না নায়ক আসবে না, এই কথাটা আমার মনে আছে, এটাই বলেছিল আপনাকে, এটা কি ওই চ্যানেলের অনুষ্ঠানে আমরা গেছিলাম, ইয়েতে কাতারে, আমাকে জড়ায় ধরে আমার সাথে গানটা গাইলো। হ্যাঁ কাতারে গিয়ে আমি দেখেছি, বললাম একদম আমার স্টেজে উঠে আমার সাথে গাইলো, তুমি যে আমার স্টেজে একসাথে কবিতা। এবং উনি এত স্নেহপরায়ণ একজন মানুষ। আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার পিতা। এই যে ওনার যে দাম্ভিকতা ছিল না, রাজবাড়ি বসে থাকবো আমি না। না, আমাদেরকে তো বললো যে ওনার 2 ছেলেকে নিয়ে আসছে, বাপ্পা রাজ আর ওর নাম হলো সম্রাট, দুজনই আসছে। ওই ছবি একটা কোটি টাকার ফকির ছবিতে গান করেছিলাম, বলে আমি জানো ওদেরকে নিয়ে আসছি তোমাদের কিভাবে তোমরা গাও এটা দেখার জন্য, কারণ আমি তোমার বাবার গান গাওয়া দেখতাম, কারণ আমাকে লিপসিং করতে হবে একদম। এবং আমি জানি যে আমার আজকে রোমান্টিক হিরো হয়ে ওঠার পেছনে তোমার বাবার কত বড় অবদান। এই যে বলতে পারা, কে বলতে পারে? যে অর্জন করতে পারে সেই বলতে পারে। এবং এই স্বতঃস্ফূর্ততা, বললাম না, বসে আছি আমরা, হয়তো পিছনে এসে 2টা হাত দিয়ে জড়ায় ধরলো পিছন থেকে। সেটাই আমার দুজনকে খুব বলতে ইচ্ছা করছে। ধরা যাক তপনদার কথা, তপনদা পুরস্কার প্রাপ্তি, সম্মাননা, জনপ্রিয়তা, সর্বশেষ আপনার ক্যারিয়ারের 50 ইয়ার্স একদম মানে অত্যন্ত জমকালোভাবে, কি যে দারুণ জীবনে সবকিছু পাওয়ার পর আসলে সেই মানুষটার কেমন লাগে, মানে থাকে না যে আপনার কাছে এখন মানে দিনগুলো কেমন লাগে, বা থাকে স্বপ্নগুলো কতদূর যায় আপনার কাছে? আমি একটা জিনিস মনে করি আর কি, কোনো কিছু পৃথিবীতে কোনো কিছুতে যেটাতে লেগে থাকবে সেটাতে কিছু না কিছু তুমি পাবে। বাহ, মানে লেগে থাকতে হবে। যদি মনে করো যে না এটাও খাবো ওটাও খাবো, ওটাও সব দিকে যাবা, কোনোটাই হয় না। যেটা করবেন সেটার মধ্যে আপনাকে লেগে থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে এবং ভালোবাসতে হবে। আমরা গানকে কিন্তু এখনো একটা গান এখনো যদি মিউজিক ডাইরেক্টর উঠাই দেয়, এখন আমরা কিন্তু এটা চর্চা করি, এই চেষ্টা করি এই গানটা এইভাবে কিভাবে গাইলে একটু ভালো লাগবে। আবার এরকম, এবং মিউজিক ডাইরেক্টর যেই হোক আমার থেকে অনেক অনেক জুনিয়র, গানটা তুলে দেওয়ার পরে তাকে বলি, ভাই তোমার মতো হয়েছে কিনা দেখো তো একটু, তুমি যেটা চেয়েছো সেটা হচ্ছে কিনা। এই ভালোবাসা না থাকলে একটু গানটা হবে না। অনেক কিছু জানতে চাই নবাবু, তোমার তো একটা বিশাল সার্কেল এবং তোমার শিষ্যত্ব গ্রহণ করার জন্য অনেকে রয়েছে, এবং তুমি নিজে একটা ক্লাসও নাও নতুনদের ভেতরে। যে তপনদা বলছেন, অফেরও অনেক কথা বলছিলেন যে হাম্বল হওয়া শিল্পীদের ভেতরে, নতুন ছেলেপেলেদের ভেতরে এই গ্রুমিংটা কেমন দেখো? বা সত্যি কথা বলি যে খুব সরাসরি বলতে চাই, হাম্বলনেসটা আসলে এটা নিজেকে নিজে শেখাতে হয়, নিজেকে নিজে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলে যে তুমি যদি তোমাকে সুন্দর দেখতে চাও তবে নিজে সুন্দর হও। হ্যাঁ,
তো প্রত্যেকটা আমি ওনার অনেক কথা আমার ভালো লাগে। তো আমার কথা হলো তাহলে এখানে এই কথার সাথে এটার মানে কি? তো যারা ইয়াং মানে এখন গান করছে তাদের ভেতরে অস্থিরতাটা কাজ করে, নট দ্যাট যে তারা সম্মান করতে জানে না। এই অস্থিরতায় তারা ভুলে যায় যে কিভাবে আসলে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবে। তো সেটা যদি চর্চা করে তাহলে কিন্তু খুব নিজের জন্যই ভালো, আর তা না হলে পেছনে সবাই হাসবেই। সেটা আমরা ঈদ আড্ডায় গল্প বলছিলাম, অনেক কিছু স্মৃতিতে বারবার হারাচ্ছি। আমি একটা ছোট্ট গল্প বলি। কোনো ট্রেনে যদি উঠতে যাও, দেখবা দরজার মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে এবং তোমাকে কিন্তু ভিতরে উঠতে দিবে না। বলবে কি জানো, ভিতরে জায়গা নাই, জায়গা নাই। তুমি কিন্তু কোনো মতে উঠে গেলা, উঠে যাওয়ার পরে নেক্সট স্টেশনে তুমি বলবা কথাটা, জায়গা নাই, জায়গা নাই, ভিতরে আসো না। তো তোমাকে তোমার জায়গা করে নিতে হবে, তোমাকে তোমার জায়গা করে নিতে হবে অবশ্যই। এবং ঈদ আড্ডা, ঈদ প্রসঙ্গ নিয়ে আজকাল একটু অন্যরকমই আলাদা রকম আড্ডা হোক। তো আমি ঈদে একটা গিফট দেয়া বা নিজস্ব প্রতিবেশীর কাছে যাওয়া, বন্ধুদের কাছে যাওয়া, আড্ডার বিষয়টা একটু দুজনের কাছে জানতে চাই। তখন তো আপনি কতটা আড্ডাবাজ আমরা জানি। ভীষণ আমার গান বাজনা, আমাদের একটা সার্কেল ছিল, যে একটা দুটা সার্কেল লাগতো। এখন মানে কাজের বাইরে কতটুকু ওটাতে সময় রাখেন? আমরা যেমন সত্য সাহা যখন বেঁচে থাকতো, বেঁচে ছিলেন উনি, সত্যতা, ওনাকে আমি ভীষণভাবে মিস করছি এই ব্যাপারটায়। শিল্পীর একটা আলাদা একটা জগৎ আছে শিল্পীদের। ওই আড্ডায় শিল্পীরা থাকলে কিন্তু স্বতঃস্ফূর্ত হয়। আমরা কিন্তু বাইরের মানুষের সাথে অত বেশি হতে পারি না, অনেক কিছু করতে পারি না, সেই জন্য সবাই বুঝবেও না। সত্য সাহার বাসায় একটা আড্ডা হতো, ওনার বাসায় বা বিভিন্ন জায়গায়। সেটা হলো শাম্মী আপা, রফিক ভাই, আবিদা আপা, শাকিলা আপা, তারপর হলো শেষ ছিল পলাশ, এই দিলীপ দা, তারপর এরকম একটা সার্কেল ছিল। সবসময় বসে এই গানের আড্ডা হতো, গল্প হতো। ওখানে কাজী মাজার আনোয়ার উনি আসতেন, কবরী দিদি আসতেন, এরকম একটা। আর আরেকটা আড্ডা আছে, নোমারা বসেন, আমরা প্রথম থেকে ছিলাম কানিজাপার এখানে। এবং এই আড্ডাগুলো আমাদের জন্য ভীষণ দরকার, দারুণ আড্ডা। এই অর্গানাইজেশন সম্পর্কে একটু জানতে চাই। এবং ওখানে কোনো টাইম লিমিটেশন নাই, মানে আড্ডার মধ্যে টাইম লিমিটেশন আড্ডা হয় না, তাই না? মানে একটু মানে কি আমাদের আড্ডাটা হয় কিরকম, আমাদের প্রথম শর্তই হচ্ছে কেউ কারোর নামে কোনো কথা বলতে পারবে না, কেউ কারো নামে কথা বলতে পারবে না, শুধু হাসতে পারবা, খেতে পারবা, গল্প, অকারণ কথা বলবা, হাসি হতো, কোনো কিছু না। মানে এই মানে অনেকজন গ্রুপ হয়ে যাচ্ছে, হয়তো অনেকজন, হয়তো একটা অনুষ্ঠানে হয়তো 30-50 জন লোক আছে, তো ওই পুরো বাসাটায় ওখানে একটু জটলা, ওখানে একটু জটলা, কোনো লিমিটেশন নেই না। তো কখনো কখনো 10 জনও আসছে, কিন্তু ওই খাওয়া হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কোনো কথাই নাই, গান হচ্ছে, প্রচন্ড গান হচ্ছে। যে গান গাইতে পারে না, যে অনেক সময় হয় না, সেও গান গাচ্ছে, সবাই মিলে মজা হচ্ছে। এই মজার ব্যাপারটা স্রেফ এক ফেসবুকের এই যুগে তো আসলে এটা একটা বিরল হারমোনিয়াম নিয়ে বসলো, কোনো কিন্তু এখানে কোনো কিছু চাওয়ার জন্য বা প্রাপ্তির জন্য না। হ্যাঁ, প্রাপ্তি আছে, সেটা সুখ, অবশ্যই আনন্দ একদম নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্ত। বললাম না, বাইরে মানুষের মধ্যে যদি ফাহমিদা নবী আড্ডা মারে, এরকম ভাবে কথা বলে, এটা তো অন্য মানুষ অন্য হয়। উনি তো শিল্পী, উনি কি এভাবে কথা বলেন, কিন্তু আমাদের মধ্যে ওটা না। আমরা অনেক জোরে জোরে হাসি। তারপরে এখন যেমন কানিজাপাকে বলা হলো যে এখন কি হবে, আমাদের দেখা হচ্ছে না, কিন্তু সবাই কিন্তু খুবই ইয়ে হচ্ছে একটু গ্যাপ হলে, হ্যাঁ, ভাইবারে কিন্তু সবাই লেখা হচ্ছে, তাহলে কবে হতে পারে, মানে তখন রাগ, একটা রাগের চেহারা, হ্যাঁ, ও দেখা হচ্ছে না, আচ্ছা তাহলে এই দিন, তাহলে কি ডান, সবাই তো ব্যস্ত, হ্যাঁ, মানে যে কোনো শর্তে ওই দিন সবার একসাথে সময় বের করে নিতে হবেই। একটু শেষ পর্যায়ে শেষ করতেও ইচ্ছা করছে না, নোমাপু একটু জানতে চাই যে নিজের গানের ক্ষেত্রে বা নিজের একদম ক্যারিয়ারের ক্ষেত্রে কখনো প্রতিদ্বন্দ্বিতার একটা টানা, আমরা খুব শুনি বাইরে থেকে, বা যারা দেখছেন তারা হয়তো ভাবেন যে ক্যারিয়ারে স্ট্রাগল পিরিয়ড থাকে, একটা কম্পিটিশন পিরিয়ড থাকে। তোমার কাছে এই ক্যারিয়ারের জীবনটা কেমন গেছে, এবং যদি তোমার নিজের গল্পটা বলতে চাও? আমার খুব যদি মানে শর্ট করে বলি, সেটা হলো যে একটা সময় আমার গেছে যখন আমি অনেক দিন গান করতে পারিনি, আচ্ছা, হ্যাঁ, প্রায় এক যুগের মতো, মানে লাইমলাইটে আর কি, কিন্তু গান আমি ভালোবাসি। আর আমার ওই যে একটা তপনদা একটা কথা বললো না, যে জিনিসটাকে ভালোবাসি
যে বিষয়টাকে, সেটার জন্য আসলে চলতে হবে, চর্চায় থাকতে হবে। লেগে থাকে। আমার কোনো দিনই মনে হয় নাই যে আমার এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গাটা আসলে কোন জায়গায় এটা তো আমি জানি না। এটা তো মানে মানে আনলিমিটেড। অনেক ইন্সপায়ার করে। হ্যাঁ, কারণ কি আমি যদি বিশ্বাস করি আমি একটা জিনিস ভালোবাসি, সেটার জন্য প্রতিদিন আমি হাঁটবো। যেমন আমার প্রতিদিনই রান্না, খাওয়া দাওয়া, সংসার, সবাইকে খুশি রাখতে হয়, সবাইকে একটা হাসি দিতে হয় উপহার। এটাও কিন্তু তাই। আমি কালকে কি হবে সেটার চিন্তা করে আমি আজকে, ওই যেমন অনেকেই বলে, যেমন আমি একটা স্টেজের গান করতে চাই, মানে রেকর্ডিং। স্টেজের গান রেকর্ডিং, এই ওয়ার্ডটা আমি ফার্স্ট টাইম শুনেছি। মানে স্টেজ খুব প্রচলিত আছে, গরম গান। আমি গরম বুঝি না, স্টেজে ভাই গরম গান গান তো না না, সেটা তো গান গাইতে বলছে। না না না, তখন তো আপনি বুঝেন নাই, রেকর্ডিং করবে। রেকর্ডিং তো হ্যাঁ, বললো যে আপা একটা গান করতে চাচ্ছি, এটা হলো স্টেজের গান। আমি বলছি যে গানের আবার স্টেজের গান, ইয়ের গান আছে নাকি? বলে হ্যাঁ, এখন তো স্টেজের জন্য গান করতে হয়। তো ওই জিনিসটা আমার মাথার মধ্যে কখনো না। আমার মনে হচ্ছে যেটা আমি ভালোবাসি, আমার অডিয়েন্স সেভাবে তৈরি হবে প্রতিদিন। তো সেইভাবেই কাজ করি। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে মানে কোন সময়টা খুব বেশি মনে পড়ে? থাকে না যে কিছু কিছু আমাদের প্রত্যেকটা বারবার রিকল করে যে প্রথম দিককার কষ্ট যেগুলো করেছি আমরা, সোলসের সাথে যেগুলো কষ্ট করেছি, প্রথম দিককার যে রেকর্ডিং করেছি, প্রথম দিককার যে গানগুলো করেছি, এক গান 3 বার করে রেকর্ড করেছি, এগুলো কিন্তু আমি ভীষণভাবে মিস করি, সাংঘাতিকভাবে। হ্যাঁ, আর একদম শ্রদ্ধার সাথে স্মরণ করি যে এই সব ব্যাপারে যারা আমাদেরকে হেল্প করেছে, মিউজিক ডাইরেক্টর, মিউজিক রেকর্ডিস্ট যারা, সাইদ ভাই ছিলেন, মজিদ ভাই ছিলেন, জাহাঙ্গীর ভাই ছিলেন এলবিসে, আরও যারা যারা আছেন রেকর্ডিস্ট, প্রত্যেককে আমি সাংঘাতিকভাবে স্মরণ করি। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায়, এই যে বাঁশি বাজাতেন আব্দুর রহমান সাহেব, ওনার কান্দ গানে মন, ওই গানে উনি বাজিয়েছেন। হ্যাঁ, প্রত্যেককে স্মরণ করি। সাংঘাতিক গান, কত গান। শেষ একটা প্রশ্ন দিয়ে দুজন শেষ করব যে নিজের জীবনের কাটানো সেরা ঈদ বা ঈদ উৎসবে তো গান দেয়া বা গান রিলিজ হয় একটা বড় অনুষঙ্গ থাকে, সেক্ষেত্রে কোন সময়টাকে বেছে নেবেন তপন দা? আমি তার আগে আমি দুজনকে একটু স্মরণ করব। একজন হলে আমরা শ্রদ্ধেয় আব্দুল জব্বার সাহেবকে আমরা হারিয়েছি, বাংলাদেশের প্রধানতম একজন শিল্পী। ওনার যে গান, হিট গান আছে বাজারে, যে মানুষের কাছে কাছে, তুমি কি দেখেছো কবু, তুমি বলেন পিচ ঢালাই পথটার ওরে নীল দরিয়া, সালাম সালাম হাজার সালাম, আরও কত গান, রোম্যান্টিক গান। উনি আমাদের ছেড়ে গেছেন, ওনাকে আমি শ্রদ্ধা জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি। এবং এরকম একজন শিল্পী আমরা আর পাবো কিনা সন্দেহ, ভীষণ। তো ওনাকে শ্রদ্ধা জানাই। আর আরেকটা শ্রদ্ধা নাই যে আমি তাদের সহমর্মিতা জানাই তাদেরকে, যারা বন্যার কবলে আছেন, বন্যায় যারা বানভাসী, এই ঈদের মধ্যে, আনন্দের মধ্যে যারা করছেন, তাদের জন্য যেন আমাদের সহমর্মিতা থাকে, আমাদের হৃদয় যেন তাদের জন্য একটু জায়গা থাকে, এটা আশা করব। নিজের কাটানো ঈদের কথা একটু শুনতে চাচ্ছি। ঈদ তো সবসময়, ঈদ আমি বললাম, প্রথমেই বলেছি, কিন্তু বাঙালির ঈদ 12 মাসের 13 পার্বণ। বাঙালি সবসময় উৎসব আনন্দের মধ্যে মেতে থাকতে চায়, এবং যে কোনো ঈদ, যে কোনো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, যে ওই যে পাকিস্তানকে হারালাম বা ইংল্যান্ডকে হারালাম, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য সাংঘাতিক উৎসব। এবং টিএসসির মোড় হতে আরম্ভ করে চিটাগাংয়ে বলেন, ঢাকার বাইরে বলেন, যে কোনো জায়গায়, মফস্বলে বলেন, এখন কিন্তু সবাই উৎসব করে। এই যে কোনো একটা ছোট্ট প্রাপ্তিতে আমরা অনেক উৎসব করি, প্রত্যেক উপলক্ষ খুঁজি আসলে। হ্যাঁ, আপুকে দিয়ে শেষ করবো। আপু, একটু ঈদের গল্প এবং ঈদের সময়ে যে বিভিন্ন সময় তোমার জীবনের সেরাটা যদি একটু আমার শোনাতে চাও। প্রত্যেকটা ঈদের সময়ই আসলে ছোটবেলার কথা মনে হয়। ছোটবেলার যে আনন্দ, এখন তো মনে হয় যে আমার অনেক দায়িত্ব। আচ্ছা, দায়িত্বের জায়গায়, যেমন এখন এই মুহূর্তে আমাদের দেশ বন্যা কবলিত, রোহিঙ্গাদেরকে নিয়ে একটা ভীষণ একটা বেদনার খবর আসলে ছড়িয়ে চারপাশে আছে। তো সেই জায়গাটা থেকে আমার রূপার গল্প, এটা তো নেয়াই যাচ্ছে না, এটা নেয়া যাচ্ছে না না না। তো আমাদের সবকিছু মিলিয়ে এবার ঈদে, মানে এই ছোটবেলায়
আমি জানি না কি করতাম এখন যদি এটা শুনতাম, কিন্তু এই মুহূর্তে এবারের ঈদটা আমি মনে করি যে অনেক অর্থবহ, কারণ প্রত্যেকটা জিনিস এই বিষয় থেকে আমাদের একটা মুক্তির পথ খুঁজছি আমরা সবাই। তো সেই জায়গাটায় আমি মানে কোরবানির ঈদ আমাদের ভেতরের যে পশুত্ব সেটাকে জবাই দিতে চাই এবং আমরা আনন্দে থাকতে চাই। অ্যাবসলিউটলি, অবশ্যই। দুজনকে ধন্যবাদ চমৎকার কিছু কথা শেয়ার করার জন্য। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ তানভীর, ঈদ মোবারক ঈদ মোবারক। নুমা আপা। ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে শেষটা বা আজকের আড্ডাটা হয়তো ঈদের অনুষঙ্গে একটু আলাদা হলো। আলাদা হওয়ার অনেক কারণ রয়েছে, সেটা তপনদা এবং নুমাপা দুজনেই বললেন যে বানভাসী মানুষের কথা একবার চিন্তা করুন, তারা কিভাবে কাটছে বা কিভাবে হাসছে বা কতটুকুই হাসতে পারছে, কিংবা রূপার জীবনে যে নৃশংসতা গিয়েছে, সে আমরা আজকে পশুত্ব, নিজের ভেতরে পশুত্ব বর্জনের বা সেটাকে আলাদা করার জন্য এই ঈদের মহিমা। সো আমাদের যদি এইটাই থাকে মূল লক্ষ্য, আমার মনে হয় যে যার মতো করে পাশের মানুষটির পাশে দাঁড়াই বা এই কথাগুলো বলি বা এই কথাগুলোর জন্য কাজ করি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।